আর এবার দেখাবো, দেখলে মনে হবে একটা ট্রাক্টর চলছে। আমরা বারবার দেখাই, এটা হচ্ছে মাটি মাফিয়ার দৌরাত্ম্য। মাটি চুরি করে নিচ্ছে, পুকুর ভরাট হচ্ছে, এবং কেউ কিছু দেখছে না। তাহলে কার দায়? সরাসরি কথা বলবো, উত্তর 24 পরগনায় এটা মাটি মাফিয়ার দৌরাত্ম্য। উত্তর 24 পরগনার স্বরূপনগরে বেআইনি কারবারের রমরম। কথা বলবো প্রতিনিধি অনুপমের সঙ্গে। অনুপম, কতদিন ধরে এই কাণ্ড চলছে? কার দায়, কার দেখার দায়িত্ব, কিন্তু তারা দেখছেন না কেন? হ্যাঁ দেখো অয়নদা, এই যে উত্তর 24 পরগনার স্বরূপনগর জুড়ে, স্বরূপনগর থানা এরিয়া জুড়ে একদম রমরমিয়ে চলছে এই মাটি ব্যবসা, বেআইনি মাটি ব্যবসায়ের কারবার। এবং এই যে মাটি মাফিয়া, তারা কিন্তু একদম ব্লক ডেভেলপমেন্ট অফিসের সামনে দিয়ে, থানার সামনে দিয়ে এবং যেসব পঞ্চায়েতের সামনে দিয়ে কিন্তু একদম বুক ফুলিয়ে রমরমিয়ে কিন্তু দিনে রাতে সবসময় কিন্তু এই মাটির গাড়ি নিয়ে যাচ্ছে। এবং এই মাটি দিয়ে পুকুর ভরাট হচ্ছে, নয়নজুড়ি ভরাট হচ্ছে, নিচু জমি ভরাট হচ্ছে। এবং এই যে পুকুর ভরাট হচ্ছে, এগুলোও কিন্তু বেআইনি কাজ করছে। একই সঙ্গে দুটো তিনটে বেআইনি কাজ কিন্তু একই সঙ্গে হচ্ছে, কিন্তু কোন প্রশাসনের সঙ্গে দুটো তিনটে বেআইনি কাজ হচ্ছে। আর বলতে গেলে কি হয়, স্থানীয়রা প্রতিবাদ করতে গেলে কি হয় দেখুন। দুর্নীতি করে মাটি নিয়ে যাচ্ছে, বেআইনি মাটি কাটছে। বলতে গেলে হয় তার হুমকি দেবে, নইলে তার মারধর করবে। বেআইনি কাজ আইনত করে নিচ্ছে, কিন্তু বেআইনি মাটি তুলে যাচ্ছে, পুকুর ভরাট করছে, বিভিন্ন রকম মানুষ অসুবিধায় পড়ছে। প্রতিবাদ করলেও তো শুনবে না, সে তো অন্যভাবে নিয়ে যাচ্ছে, বেআইনি ভাবে নিয়ে যাচ্ছে। অনুপম, তুমি বলছিলে যে একেবারে প্রশাসনের নাকের ডগা দিয়েই নিয়ে যাওয়া হচ্ছে, মাটি চুরি হচ্ছে। তাহলে প্রশাসন বলতে কারা এখানে, নির্দিষ্টভাবে কারা, একটু জানতে চাই। হ্যাঁ দেখো অয়নদা, প্রশাসন বলতে গেলে একদম পরিষ্কার ভাবে, একদম পরিষ্কার, কোনো দ্বিধা না রেখে গ্রামের মানুষ যেটা অভিযোগ করছে যে পুলিশ প্রশাসন, সেই পুলিশ প্রশাসন টাকার বিনিময়ে এই মাটির যে মাটি মাফিয়াদের মাটির ব্যবসা তার চালাতে সহযোগিতা করছে, একদম প্রকাশ্যে বলছে এবং কোনো নির্দ্বিধায়। এবং গ্রামের মানুষ কিন্তু এটাও অভিযোগ করছে যে তারা যখন প্রতিবাদ করতে প্রতিবাদ করছে, তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে, তাদেরকে মারধর করার হুমকি দেওয়া হচ্ছে। দেখি, তুমি তো বলছো নাকের ডগা দিয়ে, প্রশাসনের নাকের ডগা দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। পঞ্চায়েত কি বলছে একটু দেখি। এটা আমার পঞ্চায়েতের নলেজে যদিও নেই, তবু আপনারা যখন বলছেন বিষয়টা আমি অবশ্যই খতিয়ে দেখব, কারণ এটা তো সম্পূর্ণ বেআইনি, এটা কোনো মতে বরদাস্ত করা যাবে না। যেহেতু আপনারা বলছেন, আমি অবশ্যই বিষয়টা খতিয়ে দেখছি। ডোম জুড়ে দেখুন, রোমহর্ষক ছবি দেখুন সিসি ক্যামেরার। একেবারে নিশ্চিন্ত মনে ডাকাতরা একের পর এক সোনা ব্যাগে ভরে নিচ্ছে। দেখছেন সেই ছবি। ডোমজুড় আসানসোলে দুজনকে গ্রেফতার করা হলো, তারপরে সেই রেশ কাটতে না কাটতেই আজকে একেবারে দিনে দুপুরে গান পয়েন্টে ডাকাতি, মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে বেপরোয়া লুটপাট। দেখছেন সেই ছবি, কোনো ব্যাপার নয়। আর সব থেকে বড় কথা হচ্ছে, মাত্র 150 মিটার দূরে থানা, মাত্র 150 মিটার দূরে থানা। আর এই দোকানে একেবারে লুটপাট চললো, সর্বস্ব লুট করে নিল ডাকাতরা। দেখছেন সিসি ক্যামেরার ছবি। সরাসরি চলে যাব প্রতিনিধি দেবাশিসের কাছে। দেবাশিস, মাত্র 150 মিটার দূরে থানা, তারপরেও এইরকম ভাবে নিশ্চিন্তে ডাকাতি করে চলে গেল, লুটপাট করে চলে গেল। আসানসোলে আমরা দেখেছি, খবর পেয়েছিল থানা এবং পুলিশের সঙ্গে, রানীগঞ্জে পুলিশের সঙ্গে গুলির লড়াই হয়েছিল ডাকাতদের। দেখো, এক্ষেত্রেও কিন্তু হতে পারতো যদি অবশ্যই দোকান মালিক যারা সিস্টেমেটিক ভাবে ঠিক থাকতো, তারা খবর পৌঁছতে পারতো থানাকে। সেক্ষেত্রে হয়তো থানা যতক্ষণ 15 মিনিট বা 10-15 মিনিট ধরে যে অপারেশন চলেছে, সেক্ষেত্রে থানার দূরত্ব মাত্র 150 থেকে 200 মিটার রাস্তা, 100 থেকে 150 মিটার। ফলে এই জায়গাটা ক্রস করতে যদি আমি একজন স্পোর্টসম্যান হিসাবে কথা বলি, তাহলে 9 সেকেন্ড থেকে 10 সেকেন্ড সময় লাগে 100 মিটার দৌড়তে। থানা যদি খবর পেয়ে দৌড়ে আসতো, তাতে 3 থেকে 4 মিনিট লাগতো বাইক গাড়ি নিয়ে আসতে। ফলে সেই খবরটা তারা পৌঁছায়নি। আর যারা দুষ্কৃতী, তারা হয়তো সেই জায়গাটাকেই মাথায় নিয়েছিল, প্রদীপের তলায় অন্ধকার। অর্থাৎ
থানার সামনে সবচেয়ে বেশি নিরাপদ দুষ্কৃতিকর্ম কাজকর্ম করার জন্য, আর সেটাকেই বেছে নেয় এই দোকানে। হাওড়া আমতা রোডের ওপর যে দোকান, সেখানে একেবারে যে রাস্তা, সেই রাস্তায় গাড়ি চলাচল করতে কিন্তু প্রায় 10 থেকে 15 কিলোমিটারের বেশি বাইক পর্যন্ত চালানো যায় না, এত লোকজন থাকে, এত গাড়ি ঘোড়া থাকে। সেই জায়গায় দাঁড়িয়ে দিনে দুপুরে প্রথমে দুজন দুষ্কৃতী এত লোকের মাঝে আমি আসছি কিভাবে ডাকাতির ঘটনা ঘটলো, এত লোকজনের মাঝে ডাকাতি করে চলে গেল, কারা তারা, চেনা যাচ্ছে কিনা, চেনা গেছে কিনা, কি ভাষায় কথা কাস্টমার যে এসে বন্দুক দেখতে তো একটু চেল্লাচিল্লি করতে মাথায় মারলো, টেপে মুখ দিয়ে সব বেঁধে দিয়ে 4 থেকে 5 জন এসেছিল, সবার হাতে আগ্নেয়াস্ত্র ছিল। আর পুলিশ কতটা সক্রিয় এই মুহূর্তে? দেখো অবশ্যই ভিতরে ঢোকে জিনিসপত্র, যত সোনার গয়না, সোনার চেন, আংটি, এগুলো দেখতে থাকে। সেই অচিলায় এরপরেই যখন দেখে যে কোনো কাস্টমার নতুন করে নেই, তখনই কিন্তু বাকি আরো দুইজন দুষ্কৃতী তারা সেখানে এই দোকানের সামনে বাইক রেখে, প্রথমে যে নিরাপত্তা রক্ষী, আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এই গেটের সামনে নিরাপত্তা রক্ষী দাঁড়িয়েছিল, তাকে প্রথমে ধরে গান পয়েন্টের ভিতরে ঢুকে তাকে বেঁধে রাখে, এবং ভিতরে ঢুকেই রাকেশ দাস যে দোকানের মালিক, তাকে প্রথমেই কিন্তু তার মাথায় আঘাত করে তাকে রক্তাক্ত করে। এই রক্তাক্ত করার একটা কারণ হচ্ছে বাকি যারা আছে এই রক্ত দেখে তারা আতঙ্কিত হয়ে পড়বে, আর সেই আতঙ্কিত হয়ে কাজে লাগিয়ে 3 থেকে 4 জন আগ্নেয়াস্ত্র দেখিয়ে 3 জন স্টাফকে তারা ভিতরে আটকে রাখে এবং দেদার লুট করতে শুরু করে। এবং পুলিশ এখনো পর্যন্ত যেটা জানতে পেরেছে কর্মীদের সঙ্গে কথা বলে, যে যারা এসেছিল তারা কিন্তু হিন্দি ভাষায় কথা বলছিলেন, অর্থাৎ হিন্দি ভাষায় কথা বলছিলেন। কথা বলে চুপ পর্যায়ে হচ্ছে ডান দিক, আমাদের যে আমি যেখানে আছি সেই ডান দিকে যে রাস্তা দেখাচ্ছি, এই রাস্তা দিয়ে সোজা চলে যাওয়া যায় 116 নম্বর জাতীয় সড়ক, বলে সেই জাতীয় সড়ক ধরে তারা কিন্তু যতক্ষণে পুলিশ এসছে ততক্ষণে এই বাইক আরোহীরা কিন্তু ঝাড়খণ্ড যোগ, তাহলে কি এখানেও বিহার যোগ? এই প্রশ্ন উঠবেই খুব স্বাভাবিকভাবে। আর ওখানে সোনার দোকানের কর্মী, খুব স্বাভাবিক, আগ্নেয়াস্ত্রের সামনে আতঙ্ক, খুব স্বাভাবিক। তাতে পুলিশকে ফোন করা হয়তো সুযোগ হয়ে ওঠেনি। কি বলছেন সোনার দোকানের কর্মী, দেখুন। এসেছিল, ডাকাতি করে নিয়ে গেছে, দেখতেই পারেন সবকিছু। কখন ঘটনাটা ঘটলো? 12টা নাগাদ হয়েছে। কতজন এসেছিল? 4 জন এসেছিল। সবার কাছে কি বন্দুক? হ্যাঁ, সবার কাছে ছিল। কত কি সোনার দানা ছিল? অ্যাপ্রক্স ওই হবে কত, একটা কিছু হবে, আমি জানি না, আন্দাজ করে বলতে পারবো না। ওরা সবাই এসে বন্দুক দিয়ে মারপিট করে এই সমস্ত বেসিকে খালি করে নিয়ে গেছে। আপনাদেরকে কি বললো? কিছু না, চুপ করে থাকতে, তাহলে আর কি মেরে দেবে, এটাই। মেরেছে কাউকে? মেরেছে? হ্যাঁ, দাদাকে আর মানে দোকানের যে মালিককে মেরেছে, পিস্তল। এবার দেখাবো বালিতে দুষ্কৃতী তাণ্ডব। দেখুন, সিসি ক্যামেরা ফুটেজে ধরা পড়ছে, সিসি ক্যামেরা ভাঙছে, পর সিসি ক্যামেরা ভাঙছে দুষ্কৃতীরা। কেন, কি কারণে, এই নিয়ে এখন আতঙ্কে এলাকার ব্যবসায়ীরা। পর সিসি ক্যামেরা দুষ্কৃতীদের তাণ্ডবে বেলুর বাজার এলাকায় এইভাবে দুষ্কৃতী তাণ্ডব। গিরিশ রোড, ঠাকুরানচক এলাকায় 10টিরও বেশি সিসি ক্যামেরা ভাঙা হলো। কথা বলবো প্রতিনিধি দেবাশিসের সঙ্গে। দেবাশিস, এখানে ব্যবসায়ী কতজন ব্যবসা করেন এখানে, নাকি বসতি এলাকা, কি বৃত্তান্ত একটু জানতে চাইবো। দেখো, গিরিশ রোড ও ঠাকুরানী চক এই এলাকায় যেরকম অনেক দোকান রয়েছে, জুয়েলারি শপ রয়েছে, বড় বড় জামা কাপড়ের দোকান রয়েছে, এবং কি মানুষজনের বাস্তবতা রয়েছে। দেখা যায় যে রাতের অন্ধকারে কে বা তারা সিসিটিভি ক্যামেরা ভাঙছে। এই ব্যবসায়ীরা নিজেদের নিরাপত্তার কারণে কিন্তু একাধিক জায়গায় সেখানে সিসিটিভি লাগিয়ে রেখে দিয়েছিলেন। ফলে এই সিসিটিভি ভাঙতে শুরু করছে তারা। যখন তাদের কাছে নজরে আসে পরের দিন সকালে, তখন তারা কিন্তু চলতে যায় যে একে একটা নয়, 10খানা সিসিটিভি ভাঙা হয়েছে। তাহলে কি কোনো বড় সড়ো দুষ্কৃতিকর্মের প্ল্যান চলছে? কিন্তু আতঙ্কের সৃষ্টি হয় ব্যবসায়ীদের মধ্যে। ইতিমধ্যেই বেলুড় থানাকে অভিযোগ দায়ের করা হয়েছে, এবং বেলুড় থানার পুলিশ ইতিমধ্যেই যে সিসিটিভি ফুটেজ ধরা পড়েছে ভাঙার সময়, এই ফুটেজ দেখে যারা এই কাজ করেছে তাদের সঙ্গে তল্লাশি চালাচ্ছে। তবে সাধারণ ব্যবসায়ীর মধ্যে যেরকম আতঙ্ক রয়েছে, পুলিশের মাথায় ভার। তার কারণ এরকম ঘটনা, অর্থাৎ সিসিটিভি এখন কিন্তু যে দুষ্কৃতি ধরছে একটা বড় অস্ত্র, এই অস্ত্র ভাঙছে মানে বড় কোনো দুষ্কৃতি কর্মের প্ল্যান রয়েছে, এবং সেটা কি প্ল্যান সেই কিন্তু থানার পুলিশ। ধন্যবাদ। দেখা যাক পুলিশ এখনো পর্যন্ত চিহ্নিত করতে পারে কিনা কারা এইভাবে পর সিসি ক্যামেরা ভাঙলো। কিন্তু এই দুষ্কৃতীদের তাণ্ডবে আতঙ্ক ছড়িয়েছে ব্যবসায়ীদের মধ্যে। যতজন দোকানওয়ালা আছে
আমরা এখানে ক্যামেরা লাগিয়েছিলাম গিরিশ ঘোষ রোডে আমাদের সেফটির জন্য। মোটামুটি 8-9টা ক্যামেরা আমরা এখানে লাগিয়েছিলাম। হঠাৎ রাত্রিবেলা দেখছি সব ক্যামেরা ভেঙে দিয়েছে। আমরা ব্যবসায়ী এত আতঙ্ক ভেদ করছি, আমরা ভাবছি আমাদের কি হয়ে যাবে। 2-3 দিন আগে আমাদেরকে থ্রেটিংও দিয়েছে। এবার চলে যাব কোলাঘাটে। কোলাঘাটে আপনাদেরকে মনে করিয়ে দিই, রবিবার রাতে ভয়াবহ বিস্ফোরণ হয় বাজি কারখানায়। দাও দাও করে আগুন জ্বলতে থাকে। সেই বাজি কারখানায় বিস্ফোরণে ধরপাকড়। সেই বাজি কারখানায় যে বাড়িতে বিস্ফোরণ হয়েছে, স্থানীয়দের দাবি ছিল এই বাড়িতেই আগেও বিস্ফোরণ হয়েছে। ধরপাকড় চলল এবং ধরপাকড়ে এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে দাসপুর থেকে গ্রেফতার বাড়ির মালিক আনন্দ মাইতি। কথা বলবো প্রতিনিধি সুজিতের সঙ্গে। সুজিত, এই আনন্দ মাইতি কে? এই আনন্দ মাইতি দাসপুরে কোথায় গিয়ে বসেছিলেন? মূল অভিযুক্ত এই আনন্দ মাইতি এবং তাকে দাসপুর ঘাটালের এক হোটেল থেকেই তাকে গ্রেফতার করা হয় এবং ইতিমধ্যেই তাকে তমলুকে এনে তমলুক আদালতে তাকে তোলা হয়েছে। অর্থাৎ মূল অভিযুক্ত, যার বাড়িতেই বোমা বাঁধতে গিয়ে বা বোমা তৈরি করতে গিয়ে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। বাড়ি তার শুধু উড়ে যায়নি, পাশাপাশি এলাকার বহু বাড়িতে আটল ধরেছে। তারপরে সে গা ঢাকা দিয়েছিল। পুলিশ খোঁজাখুঁজি করেও কিন্তু তাকে পাচ্ছিল না। শেষমেশ দেখা গেল কি না, পাশের জেলা একেবারে পাশেই দাসপুর ঘাটালে, সেখানেই গা ঢাকা দিয়েছিল। সেখান থেকে তাকে গ্রেপ্তার করে এনেছে কোলাঘাট থানার পুলিশ এবং তমলুক আদালতে তোলা হয়েছে। তাকে পুলিশ রিমান্ডে নিয়ে গোটা ঘটনার সঙ্গে আরো কারা যুক্ত রয়েছে, কারা এ ধরনের ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছে তা জানাচ্ছে। কারণ বলা হচ্ছে যে এর আগেও নাকি বিস্ফোরণ হয়েছে এই বাড়িতেই এবং এইভাবে নাকি অবৈধ কারখানা চলে। সুজিত, একেবারে ঘটনা একেবারে নতুন নয় এবং শুধু গৌতম মাইতির আনন্দ মাইতির বাড়ি নয়, পাশাপাশি বেশ কয়েকটি বাড়িতেও এর আগে বোমা ফেটেছে, বিস্ফোরণ হয়েছে বাজি তৈরি করতে গিয়ে। এবং এই যে ঘটনা পূর্ব মেদিনীপুরেই বারবার ঘটছে, এগরা থেকে পাঁশকুড়া, পাঁশকুড়া থেকে কোলাঘাট এবং এই যে পয়াগ্রাম, এখানে কিন্তু একাধিকবার এ ধরনের ঘটনা ঘটেছে। আগে ঘটেছে ছোট ঘটনা, যখন বড় ঘটনা ঘটলো রবিবার রাতে তখনই কিন্তু ধরপাকড় শুরু করলো। তদন্ত রয়েছে প্রশাসনের এবং তারা গ্রেপ্তার মূল অভিযুক্তকে করলেও আরো যারা অভিযুক্ত তাদের খোঁজে তল্লাশি শুরু করে। আর পুলিশ কি বলছে দেখে নেওয়া যাক। বাজি বিস্ফোরণ যার বাড়িতে হয়েছিল ওনাকে আমরা কালকে অ্যারেস্ট করেছি, আর আজকে আমরা কোর্টে ফরওয়ার্ড করছি। আমরা পিসি প্রেয়ার করেছি, ওনাকে কাস্টাডিতে আমরা নেব। আর ফার্দার এর সাথে কারা কারা যুক্ত আছে তাদেরকে অ্যারেস্ট করা। কোথা থেকে অ্যারেস্ট হয়েছে? ওনাকে দাসপুর থেকে অ্যারেস্ট করা। আর কি চলছে দেখুন, এইটা হচ্ছে শিশু শিক্ষা কেন্দ্র। ছাদ কি আমি দেখতে পাচ্ছি? ছাদ তো নেই, ছাদ নেই, চাঙড় খসে পড়ে ভেঙে পড়েছে, দেওয়ালের থেকে পলেস্তারা খসে পড়ছে। গোয়াল পুকুরে শিশু শিক্ষা কেন্দ্রের এই রকম অবস্থা, ভগ্ন দশা। মণিডাঙ্গি শিশু শিক্ষা কেন্দ্রের দেওয়ালে ফাটল, নেই ছাদ। তাহলে কি কাজ হয় এখানে? কথা বলবো, প্রতিনিধি চঞ্চলের কাছে যাব। চঞ্চল, কি অবস্থা? কতদিন ধরে এইরকম অবস্থা? কার দায়িত্ব এটা দেখার? দেখো আমি তোমাকে জানিয়ে রাখি যে গোয়ালপুকুরে 1 নম্বর ব্লকের যে মণিডাঙ্গি শিশু শিক্ষা কেন্দ্র রয়েছে, সেই শিশু শিক্ষা কেন্দ্রটি প্রায় 5 থেকে 6 বছর ধরেই কিন্তু বেহাল দশায় পরিণত হয়েছে। এবং কোথাও দেখা যাচ্ছে যে ওই শিশু শিক্ষা কেন্দ্রের যে টিনের ছাউনি রয়েছে সেটিও কিন্তু খসে পড়ে গেছে, এমনকি দেওয়ালে ফাটলও ধরেছে। একদিকে যেমন ওই শিশু শিক্ষা কেন্দ্রে কিন্তু 170 জন পড়ুয়া রয়েছে, সেই 170 জন পড়ুয়ার যে ভবিষ্যৎ তা নিয়ে কিন্তু চিন্তিত রয়েছে অভিভাবকরা। তবে অভিভাবকদের একাংশের অভিযোগ রয়েছে যে এখানকার যে সেই শিশু শিক্ষা কেন্দ্রের যে সহায়িকারা রয়েছেন তারাও কিন্তু নিয়মিত সেই শিশু শিক্ষা কেন্দ্রে কিন্তু আসেন না, এতে কিন্তু ভগ্নাদশায় পরিণত হচ্ছে। এ নিয়ে কিন্তু একাধিকবার কিন্তু গ্রামবাসীরা প্রশাসনের দ্বারস্থ হয়েছে। এই প্রশাসনটা কার? প্রশাসন কার দ্বারস্থ হয়েছেন এইটা একটু জানতে চাই। দেখো এই বিষয় নিয়ে কিন্তু স্থানীয় যারা পঞ্চায়েত রয়েছে, যারা পঞ্চায়েতের প্রতিনিধি রয়েছে, তাদের কাছে কিন্তু স্থানীয় যারা বাসিন্দা রয়েছে তারা কিন্তু দ্বারস্থ হচ্ছেন, কিন্তু কাজের কাজ কিছু হয়নি। আচ্ছা, এবার অভিভাবক এবং পড়ুয়া উভয় পক্ষের একটু বাইকটা শুনি, তারা কি বলছেন। শিক্ষকরা আসে না স্কুলে? বেশিরভাগ কি বন্ধ থাকে? ফ্রিতে পড়ে। স্কুল খুললে ভালো হবে। এই স্কুলেই পড়াশোনা করো? স্কুল খোলে না? তোমরা কি পড়াশোনা করতে চাও? সব সময় বলতেই থাকে কোনোদিন খুলে নিল তারপর আর কিছু না। কত আমি কমপ্লেন করলাম, স্যার আমাকে একটা লিস্ট দেন, আমার এখানে স্কুলে কত বাচ্চা আছে, কত আমি কতবার এটা বললাম, বাচ্চাদের কোনো ভবিষ্যৎ এখানে। 170 জন গরিব একেবারে শিশু, তারা পড়াশোনা করতে চায়
কিন্তু এই রকম অবস্থা কেন? সাধারণভাবে এই দায়িত্ব মোটামুটিভাবে বিডিওর ওপরেও বর্তায়। বিডিও কিছু জানিয়েছেন চঞ্চল? দেখো, এই বিষয়ে আমরা গল্পকর 1 নম্বর ব্লকের যে ভিডিও রয়েছে কৌশিক মল্লিক, তাকে কিন্তু ফোনে জিজ্ঞেস করলি, তিনি কিন্তু বিষয়টি তার জানা ছিল না এবং গ্রামবাসী এবং কি স্থানীয় কেউ তার কাছে কোনো অভিযোগ করেনি। তবে আমাদের মাধ্যমে তিনি সেই অভিযোগ পেয়েছেন বা জানতে পেরেছেন এবং পরবর্তীতে কিন্তু সেই বিষয়টি খতিয়ে দেখবেন এমনটা কিন্তু আশ্বাস দিয়েছেন। ওকে, নিশ্চয়ই তিনি নাও জানতে পারেন, সবকিছু জানতে হবে এরকম বিষয় নেই, কিন্তু পঞ্চায়েতের কাছে বারবার অভিযোগ জানিয়েছেন, বলেছেন এই অভিভাবকরা। বিডিও কি বলছেন দেখি। ঠিক আছে, দেখে নিবো, কিন্তু এখন তো ইমিডিয়েট কিছু করতে পারবো না। ওই এনসিসি আছে, মডেল কোড অফ কন্ডাক্ট আজকে থেকে, যেহেতু বাই ইলেকশন আছে, বাই ইলেকশনটা চলবে, তারপরে আমি নিজে গিয়ে দেখবো। আর তার মধ্যে বন্ধ ছিল না, পাবলিকে কিন্তু কোনো কমপ্লেন কিন্তু আসেনি। সেটাও আমি দেখবো, আপনি যখন বললেন আমি অবশ্যই দেখবো। শিশু শিক্ষা কেন্দ্র গোয়ালপুকুরের ছবি দেখালাম, এবার হেমতাবাদে স্কুল, একটা স্কুল দেখুন, ছাদ নেই, চাঙড় ভেঙে পড়ছে, পলেস্তারা খসে পড়ছে, একেবারে এই যে ভিত, সেই ভিতগুলো ভেঙে পড়ছে পর্যন্ত। এই যে দালানে বারান্দায় অবস্থা দেখুন, এটা স্কুল। আমরা অনেক সময় দেখিয়েছি যে শিক্ষক শিক্ষিকাদের সদিচ্ছা থাকলে পরে কিন্তু স্কুল অনেকটা ভালো হয়, কিন্তু এখানে কি আদৌ সদিচ্ছা আছে? রাস্তা অবরোধ করতে হচ্ছে সাধারণ মানুষকে। সরাসরি চলে যাব প্রতিনিধি মুক্তার কাছে। মুক্তা, আসলে কি অভিযোগ করতে 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 বিরক্ত হয়ে পড়েছেন সাধারণ মানুষ, সেই কারণেই কি আজকে অবরোধে নেমেছেন? অয়নদা, হেমতাবাদের যে দক্ষিণ যে মালন যে প্রাইমারি স্কুল রয়েছে, সেখানে দীর্ঘদিন থেকে সেই স্কুলে ভগ্নদশা। তোমাকে প্রথমে বলি যে এখন বর্ষা, আর সেই বর্ষার সময় যে স্কুল রয়েছে সেখানে কিন্তু সেই টিনগুলো রয়েছে সেগুলোও কিন্তু ভাঙ্গা। তাহলে বৃষ্টি হলে তারা কোথায় পড়াশোনা করবে? পাশাপাশি যে অবস্থা, আস্তে আস্তে যে চামড় ভেঙে পড়ছে, এবং অভিভাবকরা দীর্ঘদিন থেকে কিন্তু স্কুল কর্তৃপক্ষকে জানানো হয়েছে, কিন্তু স্কুল কর্তৃপক্ষকে এখনো কর্ণপাত করেনি। তবে যে যখন অভিভাবকরা যখন সন্তানদেরকে স্কুলে পাঠায়, বাড়িতে ফিরবে কিনা একেবারে চিন্তায় থাকতো, কারণ যে অবস্থা ভগ্নদশা, যে কোনো সময় কিন্তু বিল্ডিং ভেঙে পড়তে পারে, সেই আশঙ্কা করছিল কিন্তু অভিভাবকরা। তবে তারা একত্রিত হয়ে কিন্তু রাস্তা অবরোধ, তাদের একটাই দাবি যে আমাদের স্কুলের ছাদ মাঠ সব ভাঙে পড়ে যাচ্ছে, বাচ্চাগুলা সুরক্ষা নাই, তার জন্য আমরা পথ অবরোধ করছি। স্কুলটা আমাদের ভাঙে, কখন বাচ্চাগুলোর উপর পড়ে যাবে কোনো গ্যারান্টি নেই। বৃষ্টির সময় স্কুলের সামনের বারান্দাটা ভেঙে পড়ে যায়। তার আগে আমরা এটা নিয়ে বহুবার এসআই অফিস, বিডিও অফিসে আমরা দরবার করেছি, কোনো ফল হয়নি। তার জন্য আজকে আমরা এই পথ অবরোধ, একটা আন্দোলনে আমরা নেমেছি। আর মুক্তা, দেখছি বেশ কয়েকজন পরিদর্শন করলেন এই স্কুলটা, তারা কারা মুক্তা? দেখো, এই খবর ছড়িয়ে পড়তে যখন অবরোধ শুরু হয় এবং হেমতাবাদ থানা বিশাল পুলিশ বাহিনী সেখানে পৌঁছে, এবং হেমতাবাদ ব্লকের জয়েন্ট বিডিও এবং এসআই সেখানে পরিদর্শনে গিয়েছিলেন। যখন এনারা দেখলেন যে যখন আন্দোলন জোরদার হচ্ছে, তখন তাদের মাথা চারা দিয়ে বসলো, মাথা ব্যথা শুরু হয়ে গেল যে সেখানে না গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যাবে না। তারপরে কিন্তু সেখানে পরিদর্শনে যায়, কিন্তু আশ্বাস দিয়েছে। কবে এই আশ্বাস পূরণ হবে এটাই কিন্তু এখন ছোট ছোট ছেলেমেয়েরা পড়াশোনা করতে চায়, তাদেরকে হয় স্থান পরিবর্তন করতে হবে, না হলে স্কুল সারাতে হবে। কি বলছেন প্রধান শিক্ষক, দেখুন। অভিভাবিকারা ওরা আমাদেরকে ঢুকতে নিষেধ করে যাচ্ছে সানসেটটা, ওই জন্য বাচ্চাদের ভয় হয়। তো ক্লাসরুম তো একটা ঘরেই, ওখানে সবগুলাই মোটামুটি, আর বারান্দা বসে পড়ি। বৃষ্টির সময় ভিতর থেকে জল করে আর সব করে, বারান্দার সানসেটটা ওটা ভেঙে বসে যায়। এই অবস্থায় কি ক্লাস করানো সম্ভব? ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো, এখন গার্জিয়ানরাও জানাচ্ছে।